ঘুম ভাঙতেই কলি নিজের কপালে কিছুটা ব্যথা অনুভব করলো। বুঝতে পারলো শরীরটা বেশ গরম আর অনেকটা ব্যথা। চোখ জোড়া খুলে সামনের দিকে তাকিয়ে বুঝতে পারলো সামনে তো কেউই নেই, তবে পাশে কেউ একজন বসে আছে। বারবার মাথায় কিছু একটা দিচ্ছে। হাতের বাঁ পাশে ঈশান বসে আছে, বাটি থেকে পানিতে কাপড় ভিজিয়ে ওর কপালে জলপট্টি দিচ্ছে। কলির ঘুম ভেঙেছে দেখে ঈশান বলতে শুরু করলো, আপনার শরীর খারাপ লাগছে? আমাকে বলুন, খুব বেশি খারাপ লাগছে? ডক্টর ডাকবো? কলির মুখে কোনো কথা নেই। ও ফ্যাল ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান ওর গালে কপালে হাত দিয়ে দেখল জ্বর অনেকটাই কমে গেছে, তবে একেবারে নয়। কলি ঈশানের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে, তাই ঈশান বলতে শুরু করলো, রাতে আপনার প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? কলি শুধু এইটুকুই ভাবছে, ঈশান কেন ভয় পাবে? ওর জ্বর হলে, ওর শরীর খারাপ হলে ঈশান কেন এত টেনশন করবে? তাহলে কি স্বামী নামক মানুষটা এরকমই হয়? কলি ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর মনে হতে লাগলো একটু ফ্রেশ হওয়া দরকার। ভালো লাগছে না, পুরো শরীরটা ভারী হয়ে আছে। কলি উঠে বসার চেষ্টা করলেই ঈশান ওকে আধশোয়া করে বসিয়ে দিল আর বলতে শুরু করলো, ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে বলুন, খুব বেশি খারাপ লাগছে? ডক্টর ডাকি আমি? না না, ওসব কিছু করতে হবে না তোমাকে। ভয় পেয়ে গেছিলাম, সেই জন্যই এরকম কিছু হয়েছে। এত চিন্তা করো না, আমি একটু ওয়াশরুমে যাবো, ছাড়ো আমাকে। ঈশান কলির মুখের পাশে হাত দিয়ে রেখেছিল, তাই কলি এমন করে বলল। ঈশান মেয়েটাকে ছেড়ে দিল। কলি কোনো রকমে উঠে ওয়াশরুমের দিকে যেতে নিল, কিন্তু মেয়েটার শরীরটা খুবই দুর্বল আর জ্বরে পুরো কাবু করে ফেলেছে। কলির মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। বুঝতে পেরে ঈশান ওকে এক হাতে ধরে ফেলল। ঈশান কলিকে ধরেই ওকে কোলে উঠিয়ে নিয়ে ওয়াশরুমে নিয়ে আসলো। তারপর বেসিনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বাইরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বলতে শুরু করলো, আপনি ফ্রেশ হন, আমি এখানে আছি। কলির লজ্জা লাগছে। একটা জুনিয়র ছেলেকে বিয়ে করেছে, তার উপর যখন তখন ছেলেটা ওকে স্পর্শ করছে, তবে খারাপ লাগছে না। কালকের ওরকম বাজে পরিস্থিতির পর থেকে ঈশানের স্পর্শগুলো কেমন যেন ও মানিয়ে নিতে শুরু করেছে। নতুন এক ভালো লাগা কাজ করছে তার। ঈশান কলিকে বারবার স্পর্শ করছিল, তখন অনুভূতির একটা জোয়ার ওর ভিতর বয়ে যাচ্ছিল। কলি বেসিনের সামনে দাঁড়ালো। এ কি, কলি গতকাল শাড়ি পরেছিল, তাহলে সালোয়ার কামিজ পরলো কখন? বিষয়টা ভাবতেই কলি আটকে উঠল। তাহলে কি শেষে ঈশান ওর অসুস্থতার সুযোগ নিল? ভাবতেই কলির খারাপ লাগতে আরম্ভ করলো। কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটার অনুমতি ছাড়া শেষে এরকম একটা কাজ করলো। এমন একটা পরিস্থিতির পর কালই দুজনের বিয়ে হলো, আর কালই ঈশান এরকম করে ওকে স্পর্শ করলো, তা আবার অনুমতি ছাড়া। জ্বরের ঘোরে কলি কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ কান্না করে তারপর বাহিরে আসলো। ঈশান মেয়েটাকে আবারও কোলে নিতে গেলেই কলি বলল, কোনো দরকার নেই, আমি যেতে পারবো। কলির এরকম কর্মকাণ্ডে ঈশান বুঝতে পারল না। একটু আগে তো সবটা ঠিকই ছিল, তাহলে এখন কেন এরকম করছে? চোখগুলো লাল হয়ে আছে কেমন। কলি এগোতে গেলে আবারও খারাপ লাগলো। তখন ঈশান ওকে ধরে ফেললো। তারপর বুকের সাথে আগলে নিয়ে কোলে উঠিয়ে বেডে এনে শুয়ে দিল। কলিকে ঈশান আলতো করে শুয়ে দিয়ে বলল, দুর্বল শরীরে আসতে পারছেন না, তারপরও জেদ কেন করছেন? কি হয়েছে আমাকে বলুন। আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আপনি কান্না করেছেন নিশ্চয়ই, তাই না? আব্বু আম্মুর কথা মনে পড়ছে? দেখেন, খুব শীঘ্রই ওরা আপনাকে ঠিকই আবার মেনে নেবে। আপনি শুধু শুধু টেনশন করবেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করব সবসময় আপনার পাশে থাকার। কলি ফুপিয়ে কেঁদে উঠল। দুই হাতে মুখ ঢেকে ফেলল। থ্রি পিস পরে আছে মেয়েটা। বারবার যখন নিজের শরীরের দিকে দেখছে, তখনই মনে হচ্ছে ঈশান সত্যি ওর সাথে অমন কিছু করেছে। ভাবতেই পারছে না ঈশান এমন কিছু করলো। মেয়েটা বুকের উপর ওড়নাটা নেই, ভাবতেই লজ্জা লাগছে। সে ছাত্রকে বিয়ে করলো, আর সে একটা দিনও যেতে না যেতেই বিয়ের রাতে এরকম কিছু করলো, আর তাও আবার ওরকম একটা পরিস্থিতিতে। কলিকে ফুপিয়ে কেঁদে উঠতেই ঈশানোর হাত দুটো সরিয়ে নিতেই কলি ঈশানকে একটা ধাক্কা মেরে দিল। তারপর একটা থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। কলির মনে পড়ে গেল ঈশান ওর স্বামী, এমন কিছু করার অধিকার ওর আছে, কিন্তু তারপরও চুপ করে থেকে হাতটা নামিয়ে নিল।
তখন ঈশান গালে থাপ্পড় অনুভূতি না করতে পেরে বোঝার চেষ্টা করছে আবার কি হলো হঠাৎ করে। তাছাড়া কালকে তো সব ঠিকই ছিল, নিজে থেকেই জড়িয়ে ধরলো, বলল ওর বুকে নাকি জায়গা চাই। তাহলে আজকে আবার কি হলো মেয়েটার? কথাগুলো ভাবতেই ঈশানের খারাপ লাগলো। কলি থাপ্পড় মারেনি, তাই ঈশান চোখজোড়া খুলে বলতে শুরু করলো, ম্যাডাম, আমি কি কোনো ভুল করেছি যার জন্য আপনি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? আমি কোনো অন্যায় করলে বলুন, তারপরও এরকম কান্নাকাটি করবেন না। আপনার কান্নাটা আমি নিতে পারি না ম্যাডাম, প্লিজ। এখন ন্যাকার সাজার চেষ্টা করছো? শেষে কিনা জ্বরের করে কালকে আমার সুযোগ নিয়েছো। আমি কালকে এত ভয় পেয়েছিলাম যার জন্যই রাতে আমার জ্বরটা এসেছে, আর রাতে তুমি আমার সুযোগ নিয়েছো। এখন বলছো আমি কান্নাকাটি করছি কেন? তোমরা সব ছেলেরাই এক, সবাই বাজে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ঈশান, ভেবেছিলাম নিজে যেই দিন তোমাকে মন থেকে চাইবো সেই দিনই তোমার কাছে আসবো, তোমাকে ভালোবাসবো। কিন্তু বুঝতে পারিনি যে তুমি আমার অসুস্থতার এরকম সুযোগ নিবে। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আমি এরকম কিছু করিনি। আমি আপনার কাছে এসেছিলাম, রাতে আপনাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, কিন্তু আপনাকে এমন কোনোভাবে স্পর্শ করিনি। বোঝার চেষ্টা করেন ম্যাডাম, প্লিজ। দিন শেষে তুমিও একটা পুরুষ মানুষ, তোমারও কন্ট্রোলের একটা সীমা থাকতে পারে, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি ইচ্ছে করেই এমন সব কাণ্ড ঘটিয়েছো, তাই না? আমাকে বলতে তোমার এসবের প্রয়োজন, সেই জন্যই আমাকে বিয়ে করেছো। আমি নিজেই তোমাকে সবটা দিয়ে দিতাম, তারপর কেন এরকম একটা নাটক করলে তুমি? কলি বারবার ঈশানকে বাজে কথা বলে যাচ্ছে। একটা সময় ঈশান রাগী চোখে কলির দিকে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই কলির মুখটা চেপে ধরলো। মুখটা চেপে ধরতেই কলি ব্যথায় আর্তনাদ করে উঠল আর বলতে আরম্ভ করলো, ঈশান প্লিজ ছাড়ো, লাগছে আমার। তুমি আমার সাথে এরকম কেন করেছো? কালকে একে তো এরকম একটা কাণ্ড ঘটিয়েছো, এখন আবার এমন করছো? চুপ, একদম চুপ। এত যদি অবিশ্বাস হয় তাহলে আমার মতো বকেটে একটা ছেলেকে বিয়ে করার কি দরকার ছিল? সম্মান বাঁচাতে তখন মনে হয়েছিল এই কথা বলা দরকার, তাই বলেছি। তাহলে আপনি কেন বিয়ে করেছিলেন আমাকে? যদি জানতেনই আমার সাথে থাকতে পারবেন না, তাহলে তখন নাটক কেন করেছিলেন? আমি বারবার বলছি, আমি এরকম কিছু করিনি। আমি খারাপ হতে পারি, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছে আসিনি। কি বলেছিলেন কালকে? আমার বুকে আপনার জায়গা চাই। তাহলে এই জায়গাটা কোথায় গেল? নাকি আশ্রয় চেয়েছিলেন সবার কথার হাত থেকে বাঁচার জন্য? আমি বলেছিলাম আপনাকে সবসময় সাপোর্ট করব, তাই বলে এরকম কথা শোনার জন্য আপনাকে সাপোর্ট করতে চাইনি। আপনি শেষে কিনা আমাকে সেই দোষারোপ করেই গেলেন। বোঝার চেষ্টা করলেন না কি হয়েছে। ও, বুঝতে পেরেছি, শাড়ি পরেছিলেন, এখন সেলোয়ার পরে আছেন, সেই জন্য এরকম খারাপ কথা শোনাতে দ্বিতীয়বার ভাবলেন না। রাতে আপনার জ্বর উঠেছিল, উল্টোপাল্টা বকছিলেন, তখন মাথায় পানি দিয়েছিলাম। আপনার শাড়িটা অনেকখানি ভিজে গিয়েছিল, তাই চোখ বেঁধে আপনার সবটা চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু আপনার সুযোগ নেই। এমন কিছু করতেই পারতাম, আপনি ঘুণাক্ষণেও জ্বরের ঘরে কখনো টের পেতেন না। হ্যাঁ, আমি পুরুষ মানুষ, আমি কন্ট্রোললেস, তাই বলে এতটাও কন্ট্রোললেস নই যে যাকে সম্মান দেওয়ার জন্য ঘরে তুলেছি তার অনুমতি ছাড়া তাকে জোর করে নিজের চাহিদার বস্তু বানাবো। এতটা বাজে আমি নই। সেই প্রথম থেকে আপনি আমাকে বারবার ভুল বুঝে যাচ্ছেন। আমি চেয়েছিলাম এই রুম থেকে বেরিয়ে যেতে, কিন্তু আপনি কি বলেছিলেন স্বামী স্ত্রী একই রুমে থাকতে হয়, আর এখন নাটক করছেন। আপনি মানেন কিংবা না মানেন, আমি আপনার স্বামী, আমার অধিকার আছে আপনার সাথে এরকম কিছু করার। সত্যিটা বলছি, বিশ্বাস হচ্ছে না তাই তো? যদি কিছু মনে করেও থাকি তাহলে বেশ করেছি, যা করেছি ইচ্ছে থেকেই করেছি। বেশি কথা বলেন, এখন আরেকবার করে দেখাবো। কলি কিছু বলতে যাবে তার আগেই ঈশান যেটা করলো তাতে কলি আটকে উঠল। ঈশান এরকম কিছু করেনি, কারণ ওর অসহায় চোখে বলে দিচ্ছিল যে ঈশান আর যাই হোক ওর অনুমতি ছাড়া ওকে স্পর্শ করতে পারে না। ঈশান আর রাগটা কন্ট্রোল করতে পারল না, উঠে এসে জানালার গ্লাসে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই কাজটা ভেঙে হাতটা কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো। কলি আটকে উঠে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল ঈশানের হাতের দিকে। ছেলেটা বাঁ হাত দিয়ে ফোনটা বের করে মেহেদির নাম্বারে কল করলো। রিসিভ করতেই ঈশান বলতে শুরু করলো, শোন, তোদের ভাবে খুব জ্বর এসেছে, রাতে সেন্সলেস হয়ে পড়েছিল, ডক্টর নিয়ে এখনই বাসায়। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল ঈশান, আর কলি মাথা নিচু করে বসে রইল। ঈশান হাতটা ধুয়ে আসলো, তারপরও রক্ত পড়েই যাচ্ছে। আধা ঘন্টার মধ্যে
মেহেদি আর শুভ একটা ডক্টর টাইপের লোক নিয়ে বাসায় আসলো। লোকটা বেশ বড় একটা ফার্মেসিতে বসে। এসব কাজ ওনার কাছে মামুলি ব্যাপার। লোকটা এসে ওদের সাথে রুমে ঢুকলো। তারপর কলির পাশে বসতেই কলি উঠে বসার চেষ্টা করলে লোকটা বলল, আপনি শুয়ে থাকুন ম্যাডাম, আপনি উঠবেন না। ঠিক আছে, আমি এইভাবেই দেখতে পারবো। এরই মাঝে ঈশান এসে সবার পিছনে দাঁড়ালো। কলি ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশানের চোখে মুখে রাগ ফুটে আছে। কিছুক্ষণ বাদেই লোকটা বলতে শুরু করলো, চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। মেডিসিনগুলো ঠিকমতো খেলে জ্বর কমে যাবে, আর 3-4 দিনে একদম সুস্থ হয়ে যাবে। তবে শরীর কিছুটা দুর্বল থাকবে, খাওয়া দাওয়া ঠিক মতন করবেন। ঈশান লোকটার দিকে কিছু টাকা এগিয়ে দিলে লোকটা টাকাগুলো নিয়ে বেরিয়ে গেল। মেহেদি শুভ এবার হুটহাট করে ঈশানের হাতের দিকে তাকালো। ঈশানের হাত থেকে রক্ত পড়ছে। লোকটা বাহিরে চলে গেল। শুভ লোকটাকে আবারও ডাকতে বেরিয়ে গেল। এবার মেহেদি এসে ঈশানের হাতটা ধরে বলতে আরম্ভ করলো, কিরে, তোর হাতের এই অবস্থা কেন? হাতটা কাটলো কি করে? কাটেনি, কোথায় হয়তো লেগে একটু রক্ত বেরিয়েছে। এত টেনশন করতে হবে না, তোরা এখনই যেতে পারিস। যাবে মানে? তোর হাতের এই অবস্থা, তোর উপর ম্যাডামের শরীর খারাপ। তুই রুমে থাক, আমি খাওয়া দাওয়া ব্যবস্থা করছি। আমি খোঁজ লাগিয়েছি, যদি কোনো ভালো কাজের বুয়া পাওয়া যায় তাহলে ঠিকই তোকে আমি জানাবো। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশানকে মেহেদি জোর করে একটা জায়গায় বসিয়ে দিতে নিলে তখন ঈশান বলতে শুরু করলো, ছাড় না, পাগলামি করছিস কেন? আমার কিছু হয়নি বললাম তো, এরকম কিছু করার দরকার নেই। কলি অসহায় চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে কলি উঠে বসার চেষ্টা করলো। ঈশান দ্রুত গিয়ে কলিকে বসিয়ে দিল। মেয়েটার উপর রাগ করেছে, তারপরও কেয়ার করতে ভুলছে না। কলি এত কিছু বলার পরও ঈশান ওকে একটু অবহেলাও করছে না। এরকম একজনকেই তো কলি লাইফে চেয়েছিল, যে ওকে সব সময় আগলে রাখবে। ভালো না বাসুক, তারপরও সারা জীবন সম্মান করবে। আর কলি কিনা ভুলবশত ওকে এত সব কথা শুনিয়ে ফেলেছে। কথাগুলো ভাবতেই কলির খারাপ লাগা কাজ করতে আরম্ভ করলো। কলি ঈশানের হাতটা ধরতে গেলে ঈশান হাতটা সরিয়ে নিল, আর উঠে যেতে নিলে কলি বলতে শুরু করলো, তোমাদের বন্ধু আমার উপরে রাগ করে জানলার গ্লাসে ঘুষি মেরে হাতটা কেটে ফেলেছে। আমি কারোর ওপর রাগ করিনি, আমার রাগ করার কোনো অধিকার নেই। আমি আপনার উপর রাগ কেন করতে যাব? শুভ আর মেহেদি বারবার দুজনের দিকে তাকাচ্ছে। ঈশান কোনো কথা বলছে না। এবার মেহেদির মনে হতে লাগলো দুজনকে পছন্দ করে, আবার দুজনই দুজনের চিন্তা করে। তারপর আবার রাগও দেখাচ্ছে। মেহেদি খুব হাসি পাচ্ছে, তারপরও চুপ করে আছে। এরই মাঝে শুভ আবারও লোকটাকে ডেকে নিয়ে আসলো। বলতে শুরু করলো, আমার বন্ধুর হাতটা কেটে গেছে, আপনি হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেন। খামোখা এইসব করছিস কেন? আমার এগুলো কিছু চাই না, এমনিতেই সেরে যাবে। বললেই হলো সেরে যাবে? আপনি ওর হাতে ব্যান্ডেজ করে দিন। আর হ্যাঁ, ভালোভাবে করবেন। এত রাগ জেদ দেখালে কিন্তু সম্পর্ক কখনো ভালো হয় না। খামোখা ভাবির উপর রাগ দেখাচ্ছিস। আর ভাবি, আপনি ওকে ভুল বুঝছেন। আপনি সেই প্রথম থেকেই ওকে ভুল বুঝে আসছেন। এবার কলি সবার সামনে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান, আমি সরি, আমি বুঝতে পারিনি। কোনো দরকার নেই এগুলোর। লোকটা ঈশানের হাতে ব্যান্ডেজ করে দিয়ে তারপর চলে গেল। ছেলেটা উঠে যেতে নিলেই কলি ঈশানের একটা হাত ধরল। তারপর উঠে বসিয়ে দিতেই ঈশান জোর করে উঠে যেতে নিলে কলি বলতে শুরু করলো, রাগ কেন দেখাচ্ছ? বললাম তো ভুল করেছি। আমি জানতাম নাকি যে তুমি এরকম কিছু করোনি। জানেন না আর বোঝেনও না, আর বুঝতেও হবে না। ঈশান এরই মাঝে বাইরে যেতে নিলে মেহেদি বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? ম্যাডাম সকাল থেকে কিছু খায়নি, দেখি কিছু করতে পারি কিনা। ওদের কিছু করতে হবে না, আমি খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। কেন শুধু শুধু এগুলো করছিস? বাইরের খাবার উনি খেতে পারে কিনা আমি তো জানি না। পারবো আমি খেতে, এত টেনশন করতে হবে না। আপনি আমার টেনশন নন। আপনার দায়িত্ব যেহেতু কথা দিয়েছি, ততদিন আপনি আমার কাছে আছেন। আমি আপনার দায়িত্বটা ঠিক মতো পালন করব। যতদিন আছে মানে কি? তুমি কি বোঝাতে চাইছো ঈশান? আমি তেমন কিছু বোঝাতে চাইছি না, সত্যিটাই বলছি। আমি ভালো করেই জানি আপনি আজ না হলে কাল আমার সাথে তো থাকবেন না, তাহলে এসব কথা কেন বলবো না? কলি মাথা নিচু করে ফেলল। ঈশানের এই শেষ কথাটা এত খারাপ লাগলো, কলি সেটা বলে বোঝাতে পারবে না।
কিছুক্ষণ কলি চুপ করে রইল, তখন মেহেদি বলতে শুরু করলো। কি সব বাজে বাজে কথা বলছিস? ম্যাডামকে তোকে ছেড়ে যাবে কেন? ম্যাডাম তোকে ছেড়ে যাবে কেন? তুই ওনাকে ভালোবাসে বিয়েটা করেছিস, আর উনি কিনা তোকে ছেড়ে দিবে? ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি কাউকে ভালোবাসি না। ওনার একটা স্থায়ী ঠিকানা দরকার ছিল, আমি সেটা ওনাকে দিয়েছি। গত 2 দিনে আমার অনেক কিছু বোঝা হয়ে গেছে। কান্নাকাটি করে খামোকা শরীরটাকে আরও খারাপ করবেন নাকি? একটু আগে যেগুলো বলেছেন তাতে আমার বোঝা হয়ে গেছে। কলি এবার সবার সামনে ফুপিয়ে কেঁদে উঠল, 2 হাতে মুখ ঢেকে নিল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো। তুমি এসব কি বলছো ঈশান? আমি নিজের পরিচয় তৈরি করার জন্য এসেছি। বিয়ের কথাটা তুমি আমাকে বলেছিলে। বাঁচতে এসেছি, তাই বলে এমন নয় যে তোমাকে খুঁটি হিসেবে ইউজ করেছি। আপনি কতটুকু আমার সাথে থাকতে পারবেন? আমার মতো একটা ছন্নছাড়া ছেলের সাথে কেউ থাকতে পারে না ম্যাডাম। কাল আপনি ভুলটা বুঝতে পারবেন। এখন চুপচাপ বসে থাকুন, আর কান্নাকাটি করলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কলির এরকম কান্নাতে ঈশান রাগী কণ্ঠে কথাগুলো বলল। শুভ মেহেদি মিটমিট করে হাসতে লাগলো ওদের এরকম কর্মকাণ্ড দেখে। ম্যাডাম খানিকটা লজ্জা পেয়ে মুখটা কিছুটা ঘুরিয়ে নিল। তখন ঈশান রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে ডেলিভারি বয় এসে খাবারগুলো দিয়ে গেল। ঈশান খাবারগুলো এনে সামনে রাখলো। মেহেদি শুভ এখনও দাঁড়িয়ে আছে। ঈশান ওদের বলল, খাবার টেবিলে গিয়ে দয়া করে খাবারগুলো খেয়ে নিন আপনারা, আমি ওনাকে খাইয়ে দিয়ে আসি। ঈশানের কথাতে কলি আবারও ওদের দিকে ফিরল। মেহেদি শুভ বুঝতে পারল ম্যাডাম হয়তো লজ্জা পাবে, তাই ঈশানকে রেখে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান গিয়ে ম্যাডামের সামনাসামনি বসলো। ম্যাডাম এখনও আধশোয়া হয়ে বসে আছে, হাত দিয়ে অন্তত আর যাই হোক খাওয়াতে পারবে না, কারণ ডান হাতটাই কেটেছে। ঈশান খাবারগুলো ম্যাডামকে খাওয়ানোর জন্য চামচ দিয়ে খাবার তুলে মুখের সামনে ধরতেই কলি বলতে শুরু করলো, আমি খাবো না, আমার খিদে নেই। এই মুহূর্তে কোনো নাটক আমি দেখতে চাইছি না, কারণ আমার ইচ্ছে করছে না আপনার নাটকটা সহ্য করতে। তুমি খুব খারাপ, খুব বাজে। এখানে আসার পর থেকেই বকঝকা করছো। আমি কি বাচ্চা নাকি? তোমার থেকে 3-4 বছরের সিনিয়র আমি কিন্তু রেগে গেছি। রেগে গেলে আমাকে ভুল বুঝতে পারেন, সেটা আমি খুব ভালো করে জানি। খাবার চুপচাপ খেয়ে নিন। আমি নিজেই খেতে পারবো। আপনি খেয়ে নিন, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না। না, আমার খিদে নেই। ঈশান বুঝতে পারল ঈশান বকা দিয়েছে বলেই কলি খেতে চাইছে না। ঈশান জোর করে খাইয়ে দিতেই বাঁ হাতে কলির মুখটা ঘুরিয়ে তারপর মুখের সামনে চামচ দিয়ে খাবারগুলো তুলে ধরতেই কলি খেয়ে নিল। ঈশান মেয়েটাকে এভাবেই খাইয়ে দিচ্ছে। ঈশানের হাতের এই অবস্থা দেখে কলি ওর হাতটা 2 হাতের মুঠোয় নিল, তারপর চামচটা রেখে দিয়ে ওর হাতটা কিছুক্ষণ দেখে হুটহাট করে যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। কালকের মতো আজকেও মেয়েটা ওকে সজ্ঞানেই জড়িয়ে ধরল। এখন তো মেয়েটার গায়ে জ্বর নেই, তাহলে পাগলামি করছে কেন? ঈশান মেয়েটার মাথায় মুখে হাত দেওয়ার চেষ্টা করলে কলি ওর বুকে একটা কিল বসিয়ে দিল। সাথে সাথে ঈশান বলতে আরম্ভ করলো, আবার কি হলো? আপনার কি শরীর টরীর খারাপ হলো নাকি? কি সব ভুলভাল করছেন? কালকে দুপুরে একই রকম করেছিলেন, আবার এখনও? দেখি, ছাড়ুন আমাকে। জ্বর কমে গেলে আবার বলবেন যে আমি আপনার সাথে ভুলভাল কিছু করেছি। আমার এখনো কোনো জ্বর নেই, সবটা হুশেই করছি। তুমি আমাকে ভুল বুঝেছো ঈশান। এসব বাজে বাজে কথা না বলে চুপ থাকো, আমাকে থাকতে দাও একটু। না না না, এসবের কোনো দরকার নেই। পরবর্তীতে আবার যখন হোশ ফিরবে তখন ঠিকই আমাকে ভুল বুঝবেন। না, কখনোই না, আমি ভুল করেছি। ঈশান, রাগ করে থেকো না প্লিজ। আমি বুঝতে পারিনি ওরকম কিছু হয়ে গিয়েছিল। কালকে এত কিছু গেল, তারপরেও তুমি আমাকে নিয়ে আসলে। তুমি তো বলেছিলে আমার সবসময় পাশে থাকবে। আমার সময় চাই এই সব কিছুর জন্য। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে তুমি হয়তো আমার অনুভূতি ছাড়াই এরকম কিছু। সেটাই তো, সব পুরুষ মানুষ এক কিনা। বললাম তো সরি, খামোখা রাগ করছো কেন? আর কখনো বলবো না এমন করে। তুমি যা ইচ্ছে করতে পারো, তারপর আমি তোমাকে কোনো বাধা দেবো না। ঘুরিয়ে ফিরে সে একই কথা আবার বললেন। কই বললাম? আমি তো বললাম যে ওইরকম কিছু করোনি, আমি বুঝতে পেরেছি। আর যদি করো, বেশ করেছো, প্লিজ রাগ করো না। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে খাবার খেয়ে দিল।
কলিকে খাওয়ানো হয়ে গেলে ঈশান ওকে মেডিসিন খাইয়ে দিয়ে নিচে এসে বন্ধুদের সাথে আড্ডা দিল। ওরা দুপুর পর্যন্ত থেকে তারপর বাসায় চলে গেল। ঈশান দুপুরে ডাইনিং রুম থেকে গোসল করে তারপর কলির রুমে আসতেই দেখলো কলি ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান আবারও কলির গালে কপালে হাত দিয়ে বলতে আরম্ভ করলো, জ্বর নেই রে বাবা, তুমি শুধু শুধু টেনশন করছো। আচ্ছা তুমি তো রুমে আসোনি, তাহলে গোসল করলে কখন? আপনি বুঝলেন কি করে আমি গোসল করেছি? তোমার চুলগুলো ভেজা দেখি আর ড্রেসগুলো চেঞ্জ, তাই ভাবলাম গোসল করেছো। ঈশান রুমে না এসে গোসল করলে কোথায় থেকে? ডাইনিং রুমের ওয়াশরুম থেকে। তাহলে রুমে আসোনি কেন? মাপ চাই, তারপর রুমে এসে ওইরকম কিছু করেই আবার নিজেই লজ্জায় পড়ে হাজারটা কথা শোনান। আমাকে এমনিতে কথা শোনাতেও দুবার ভাবেন না। আমি আর কোনো কথা আপনার শুনতে চাইছি না। সবসময় এগুলো বলে কি আমাকে খোটা দিবে? একটা ভুল করেছি তার জন্য কতবার সরি বলতে হবে ঈশান? আমি তো আপনাকে সরি বলতে বলিনি। এসব বাদ দিন, বলুন এখন কি খেতে ইচ্ছে করছে? কলির মনে হতে লাগলো ঈশান এখন ওর স্বামী, তাহলে ওর উপর রাগ অভিমান করে থেকে কী লাভ? রাগ না হয় নাই করলো, কিন্তু একটু দুষ্টুমি করাই যায়। ছেলেটা আসার পর থেকে ওর কেয়ার করছে, নীরবে নিভৃতে হাজারটা কথা চুপচাপ মুখ বুজে সহ্য করে যাচ্ছে। তারপরও ওকে এমন করে আগলে রেখেছে। মনে হচ্ছে কলি নিজেই ঈশানের কাছে একটা বাচ্চা। কলি বেডে শুয়ে থেকেই ঈশানের দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বলতে শুরু করলো, তোমার আদর। ঈশানের চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এমন একটা উপক্রম হয়ে গেছে। মেয়েটা কি বলছে? ওর কি মাথা ঠিক আছে? কথাগুলো ভেবেই ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে আরম্ভ করলো, আবারও জ্বর এসেছে নাকি? ভুলভাল বকছেন সেজন্য। কই দেখি। মাত্রই দেখেছো, আর আরেকটা বার যদি কথাগুলো বলো না, তাহলে কিন্তু একটা কষে সত্যি একটা থাপ্পড় মারবো। ইডিয়েট! আমি তোমার ভালো বউ হওয়ার চেষ্টা করছি আর তুমি আমাকে দূরে সরানোর জন্য এইসব বলে যাচ্ছ। আমি একবারও বলেছি আমার জ্বর এসেছে? আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। এসে তুমি আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে, আমার পাশে একটু শোবে, তোমার বুকের সাথে একটু জড়িয়ে নেবে আমাকে ঈশান। না, ওইগুলো আমি কেন করতে যাব? এগুলো আপনার স্বামী আপনার সাথে করবে। ওগুলো স্বামীর জন্য রেখে দিন, পরে না হয় স্বামীর সাথে। তুমিই তো আমার স্বামী, গতকালই 3 কবুল বলে বিয়ে করেছি, আর এখন বলছো আমার স্বামী কবে এইগুলো? হ্যাঁ তুমি আমার স্বামী, তাই তুমিই করো। পাগল নাকি? আমার মাথা খারাপ? আমি এগুলো করতে যাব? শুনুন, আমি দেখি কিছু একটা বানানো যায় কিনা। এতই যদি ইচ্ছে থাকে তাহলে নুডলস কিংবা পাস্তা বানিয়ে নিলেই তো হবে ঈশান। ঈশান কিচেনে আসলো, তারপর পাস্তা বানিয়ে এনে কলির সামনে রাখতেই মেয়েটা উঠে বসলো, কিন্তু খাচ্ছিল না। তখন ঈশান বলতে শুরু করলো, নিন, খেয়ে নিন, দেখুন খাওয়ার মতো হয়েছে কিনা। অবশ্য আমার কাছে যত খারাপই হোক আমি খেতে পারি। তুমি খাইয়ে দাও। আপনি এখন অতটাও অসুস্থ নন যে আপনাকে সবসময় খাইয়ে দিতে হবে। তখন তো জোর করে খাইয়ে দিলে, এখন নিজে থেকে খেতে চাইছি বলে এরকম করছো? ঠিক আছে, রাখবে না। আর তুমি নিয়ে যাও, আমার খিদে নেই। কলি রাগ দেখাতেই ঈশান এসে মেয়েটার সামনে বসলো, তারপর নিজ হাতে মেয়েটাকে খাইয়ে দিল। খাওয়া শেষে কলি একটা ঘুম দিল। মেয়েটা ঘুমিয়ে পড়তেই ঈশান একটু বাসা থেকে বের হলো। যখন বাসায় ফিরলো, কলির জন্য একাদা শপিং করে নিয়ে আসছে। ছেলেটা ওর কসমেটিক থেকে শুরু করে দরকারি সব কিছু নিয়ে এসেছে, আর নতুন কিছু শাড়িও এনেছে। কলির সামনে রাখতে মেয়েটা উঠে বসলো আর অবাক চোখে তাকিয়ে রইল, বলতে আরম্ভ করলো, এগুলো কেন এনেছো ঈশান? আপনার তো এখানে তেমন কিছুই নেই, তাই ভাবলাম এগুলো আপনার প্রয়োজন। আমি দেখেছি আপনি কেমন কি ইউজ করেন, তাই তেমন কিছু নিজেই চুজ করে নিয়ে আসলাম। তার মানে তুমি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে দেখতে আমি চোখে কেমন কাজল দিই, ঠোঁটে কি লিপস্টিক দিই, তারপর ছিজি তুমি এসব খেয়াল করলে ঈশান? আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। এখন আপনি আমার বউ, এগুলো বলে আমাকে লজ্জায় ফেলা যাবে না। আমি এতটাও বোকা নই যে আপনি আমার সাথে দুষ্টুমি করতে চাইছেন। আমি সেটা বুঝতে পারবো না। তুমি তো দেখছি অনেক চালাক, তাহলে অন্যভাবে দুষ্টুমি করি, আসো। মানে? তুমি বুঝতে পারো না স্বামী স্ত্রী কেমন করে দুষ্টুমি করে? আসো না একটু করি। ঈশান রুম থেকে বেরিয়ে গেল। রাতে কলির আবারও জ্বর আসতেই ঈশানোর মাথায় আবারও পানি দিল। কলি চুপচাপ শুয়ে রইল।
মেয়েটা চোখ বন্ধ করে রেখেছে দেখে ঈশানের শরীরে একটা কমফোর্টার চাপিয়ে দিয়ে যখনই উঠে রুম থেকে বের হতে নিবে তখনই হাতে টান পড়ল। পিছন ফিরতে দেখে কলি ওর হাতটা ধরে রেখেছে। তখন ঈশান ওর হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করে বলতে আরম্ভ করলো, হাত ধরলেন কেন? ঘুমিয়ে পড়ুন, আমিও যাই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আবার রান্না করতে হবে। কিচ্ছু করতে হবে না ঈশান, তোমাকে কোথাও যেতে হবে না। আমার পাশে শুয়ে পড়ো আর আমাকে একটু জড়িয়ে ধরো। ঈশান, ভয় লাগছে খুব। মনে হচ্ছে কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে, জানো? আপনি আমার সাথে ফাজলামি করছেন তাই না? দুদিন আগেও সহ্য করতে পারতেন না আমাকে, আর এখন এগুলো করে বোঝাতে চাইছেন আমি আপনার স্বামী, তাই তো? এরকম কিছুই নয় ম্যাডাম। আজ বাদে কাল আপনার আমার সাথে থাকতে ইচ্ছে করবে না, আমি সেটা খুব ভালো করেই জানি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমারই একলা একা জীবন আমি সঙ্গী হিসেবে হব। আমি দেখিয়ে দিব, তুমি দেখে নিও। কলি লজ্জা নিয়ে কথাগুলো বলল। ঈশান একটু চুপ করে থেকে তারপর দরজাটা লাগিয়ে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে কলির থেকে কিছুটা দূরত্ব রেখে শুয়ে পড়ল। তারপর অন্য একটা চাদর নিজের গায়ে জড়িয়ে নিতে গেলে কলির এবার নিজে কিছুটা ঈশানের কাছে এগিয়ে আসলো। ঈশান মেয়েটার কাণ্ড দেখতে লাগলো চুপ করে। কলি এবার কমফোর্টার ঈশানের গায়ের উপর জড়িয়ে দিল। ছেলেটাকে চুপ করে থাকতে দেখে কলি এগিয়ে আসলো। তখন ঈশান বলতে শুরু করলো, কাল সকালেই দেখবেন আপনার এগুলো মনে থাকবে না। তখনই মনে হবে আমি আপনার সাথে ভুলভাল কিছু করেছি। পাগলামিটা বাদ দিয়ে ঘুমান। আমার মাথায় হাত বুলিয়ে দাও, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আপনার কি হয়েছে বলুন তো? আমার সাথে মজা করছেন তাই না? আগেও আপনি আমাকে বকাটে ভেবে এসেছেন, ইভেন্ট সকালেও এসব কথা শোনালেন। আমি কিনা আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করেছি, আবার এখন এরকম করে এসব কথা বলছেন। যদি ভুলভাল কিছু একটা করে বসি রাতে, তখন কিন্তু আপনার নিজের ভুল বুঝতে পারবেন। মনে হবে আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন নিজে থেকে। এমন কিচ্ছু মনে হবে না। আর তুমি যদি কারো করবে, সমস্যা কি? তুমি তো আমার স্বামী। এখন এসব ফালতু কথা বলো না, আমার ভালো লাগছে না কিছু। এসব আমাকে একটু জড়িয়ে ধরো। আপনাকে জড়িয়ে ধরলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন ভুলভাল কিছু হয়ে যাবে ম্যাডাম। ঈশান কথাটা শেষ করতে পারল না। কলি যেন রাগের বশে তার আগেই এরকম কিছু করলো। ঈশান সেটা ভাবতেও পারেনি, কারণ মেয়েটা ওর শার্টের কলার ধরে টান দিল। ঈশান কিছুটা কলির দিকে সরে আসতেই কলির সাথে সাথে ছেলেটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে দিল। এই প্রথম কোনো মেল স্পর্শ ঈশান এতটা গভীরভাবে অনুভব করতে পারছে। কিছুক্ষণের জন্য ঈশানের হুঁশ যেন উড়ে গিয়েছিল। তারপর হুঁশ ফিরতেই বোঝার চেষ্টা করলো যে মেয়েটা কী করছে। ঈশানের যেন মনে হচ্ছিল এই স্পর্শটা ওকে অনুভূতির সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঈশান আর মেয়েটার এমন কর্মকাণ্ডে চুপ করে থাকতে পারল না। কলির মুখের পাশে হাত রেখে ওর সাথে রেসপন্স করতে লাগলো। কলি যখন বুঝতে পারল রাগের বশে ঈশানের সাথে কী করে ফেলেছে, তখন নিজেই লজ্জায় পড়ে গেল। মেয়েটা ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে ছাড়ল না, কোমর ধরে নিজের আরেকটু কাছে টেনে নিল। ঈশান গভীরভাবে মেয়েটার ঠোঁটে চুম্বন করছে। কলি ছোটার জন্য ছটফট করতেই ঈশান ওকে ছেড়ে দিল। নিজের এমন কর্মকাণ্ডে কলি লজ্জায় ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। তারপর কমফোর্টারের নিচে নিজেকে আবৃত করে নিল। ঈশান একটা মুচকি হাসলো, তারপর ওর চুলের ভাঁজে একটা চুমু দিল। ঈশান জানে না এই মেয়েটাকে কেন জানি এত বেশি আপন মনে হয়েছে। তাহলে এটাই ঠিক যে মেহেদি আর শুভ ঠিকই বলেছে, ঈশান কলিকে ভালোবাসে। যখনই ছেলেটার জীবনে ভালোবাসা আসবে কিংবা কাউকে পছন্দ করবে, তার আগেই আব্বু আম্মু ওকে ছেড়ে চলে গেল। পুরো একটা অনুভূতিহীন প্রাণী হয়ে গিয়েছিল ছেলেটা। আর এই মেয়েটা আসার পর থেকে কেন জানি ওর সব কিছু আবারও আগের মতো হতে আরম্ভ করেছে। ঈশান ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ল। সকালবেলা যখন ঘুম ভাঙল, বুঝতে পারল কেউ একজন নিজেকে একদম ওর সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। ঈশানের বুঝতে আর বাকি রইল না ওর ম্যাডাম বউ ওকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশানের মনে হতে লাগলো যা হচ্ছে ঠিক হচ্ছে না। আজ বাদে কাল হয়তো কলি নিজের ভুলটা বুঝতে পারবে।
তখনকার কলির কাছে মনে হতেও পারে যে ও ঈশানের সাথে নিজের জীবনটাকে জড়িয়ে কত বড় ভুল করেছে। ঈশান কলিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও মেয়েটা ঘুমের মাঝেই বিরক্তি মুখে প্রকাশ করে ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ওর গলায় মুখ ডুবিয়ে দিল আর শক্ত করে শার্টটা খামচে ধরে ওর উপর দিয়ে পা তুলে দিল। ঈশান এবার ফিক করে হেসে ফেলল। তারপর কিছুক্ষণ মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে রাখলো। মেয়েটার কোমর ছাড়িয়ে চুলগুলো ঈশানকে যেন পাগল করে দিচ্ছে। লম্বা চুল ওর বরাবরই পছন্দ। ঈশান বিয়ের পরই দেখেছে কলির চুলগুলো একদম কোমর ছাড়িয়ে হাঁটু অবধি। এই চুলগুলো মেয়েটা যে কিভাবে সামলায় আল্লাহই ভালো জানে। কলি ঘুমানোর সময় কলির চুলগুলো বালিশের এক সাইডে রেখে তারপর ঘুমিয়েছিল। ঈশান মেয়েটার ওই মায়াবী চোখ মুখটা দেখতে লাগলো, একদম শুকিয়ে গেছে। ভয়ের কারণে কলির জ্বর এসেছিল। ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। ঈশান জানে না ওদের এই সম্পর্কটা কতদিনে স্বাভাবিক হবে কিংবা আদৌ টিকবে কি না। তবে ঈশান চেষ্টা করবে ওকে নিজের কাছে রাখার, কারণ এখন এই মেয়েটার জন্য ও নিজেকে বড্ড বেশি স্বার্থপর করে তুলতে ইচ্ছে করছে ওকে জোর করে হলেও নিজের ভালোবাসায় আটকে রাখতে। এই মেয়েটার মতো কেউ যদি সারা জীবন ওর সাথে পাগলামি করতো। কথাগুলো ভেবেই ঈশানের মনে হতে লাগলো বেশ খানিকটা বেলা হয়ে গেছে, একটু পর কলির ঔষধ খাওয়ার সময় হয়ে যাবে। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিল, তারপর কমফোর্টারটা মেয়েটার শরীরে ভালোভাবে জড়িয়ে দিল। তারপর উঠে কিচেনের দিকে কোনো রকমে ফ্রেশ হয়ে খাবার তৈরি করলো। কলিকে সকালে খাবার খাইয়ে দিয়ে ঈশান মেহেদিকে কল পেয়ে ডাইনিং রুমে আসলো। তারপর খেয়াল করলো একটা 16 থেকে 17 বছরের মেয়েকে মেহেদি কোথা থেকে যেন ধরে এনেছে। ঈশানের সামনে এনে মেয়েটাকে দাঁড় করালো মেহেদি। মেয়েটা মাথা নিচু করে আছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, উনি এসব কাজ করতে পারবে? এত কাজ, তার উপর আবার ম্যাডামকে দেখার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। কখন কি লাগে না লাগে আমি চাই না ম্যাডামকে কোনো কাজ করতে হোক। বুঝতেই তো পারছিস 2টা দিন হয়নি ওনার সাথে এমন কিছু হয়েছে। তার উপর মেয়েটা কাজ করতে পারবে কিনা সেটা জানি না। তবে যাই হোক, আমি ওনাকে কোনো কাজ করতে দিতে চাই না। ঈশানের কথাতে মেয়েটা বলতে শুরু করলো, আমি সবই করতে পারবো ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না। আমি আগে অনেকগুলো বাসায় কাজ করেছি, কিন্তু ওদের ব্যবহার অনেক বেশি খারাপ ছিল, সেই জন্য ওই কাজগুলো ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। তাহলে আমাদের বাসা থেকে কাজ করতে পারো। অনেক বড় বাসা, এখানে তোমার থাকার একটা জায়গা হয়ে যাবে। ভাইজান আপনি যা দেন দিয়েন। ঠিক আছে, তাহলে চলো কাজগুলো বুঝে নেবে। মেয়েটাকে এবার ঈশান সব কাজগুলো বুঝিয়ে দিল। আর উপর থেকে কলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানের এই কর্মকাণ্ড দেখতে লাগলো। এই ছেলেটা ওকে কোনো কিছুই করতে দিতে চাইছে না। আসার পর থেকে রুম থেকে বের হতে দিতে চাইছে না। এরই মাঝে ঈশান মেয়েটাকে সব কিছু বুঝিয়ে দিয়েছিল। রুমে বসে আছে আর কলি এরই মাঝে নিচে নেমে আসলো। ওকে নিচে আসতে দেখে ঈশান তাড়াহুড়ো করে কিচেন থেকে বেরিয়ে এসে বলতে লাগলো, আপনি এই শরীরে আপনি নিজে এসেছেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন। তোমাকে জ্বালাতে ইচ্ছে করলো না আর। আপনি এই শরীরে আপনি নিজে এসেছেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন না? আর না হলে কল করতেন। তাহলে বলো সারাদিন ধরে জ্বালাই, তোমার আমার সামনে বসিয়ে রাখি, সেগুলো ভালো লাগবে? কাজ বাদ দিয়ে সব সময় আমার সামনে বসে থাকতে তোমার নিজেরই তো লজ্জা লাগবে না ঈশান? মেহেদি ওদের এরকম কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। মেয়েটা যে এত সহজে ঈশানের সাথে মানিয়ে নিবে ও সেটা ভাবতেও পারেনি। এবার ঈশান মেহেদির দিকে ইশারা করে বলতে আরম্ভ করলো, নিজের ছাত্রদের সামনে এগুলো বলতে যদি লজ্জা শরম না লাগে তাহলে বলতে পারেন। কলি এবার জিহ্বায় কামড় দিল, তারপর সেখান থেকে চলে যেতে নিল। তখন ঈশান বলল, কফি খাবেন? যদি তুমি না বানাও তাহলে খাবো। নতুন মেয়েটাকে বানাতে বলো, ওর কফিটা চেষ্টা করো, হয়ে যাবে। তাছাড়া বুঝতে পারবো যে কত ভালো কফি বানায়। ঠিক আছে বৌমণি, আমি এক্ষুনি বানিয়ে আনছি। তুমি বুঝলে কি করে আমি তোমার বৌমণি? আপনাদের দুজনের কথা শুনে। কলি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা মুচকি হেসে চলে গেল। ওরা দুজনে এসে ডাইনিং রুমে বসলো আর মেহেদির সাথে কলি টুকটাক কথা বলল, কিন্তু লজ্জায় বলতে পারছে না দুজনেও স্টুডেন্ট।
একজন হাজব্যান্ড আরেকজন হাজব্যান্ডের বন্ধু। দুদিন আগে ইচ্ছে মতো ওদের ধোলাই করেছে, আর আজকে তাদের সামনে কথা বলতেই লজ্জা পাচ্ছে। একটু বাদে মেয়েটা ওদের জন্য কফি বানিয়ে আনলো। 3টা কফি ওদের সামনে রাখতেই এবার কলি বলতে শুরু করলো। আরেকটা বানাতে, তুমি খেতে আমার সাথে? বৌমনি, আমি তো কফি খাই না। তাহলে চা বানাতে। অন্য বাড়িতে তো এরকম করে বলেনি, তাই বুঝতে পারিনি। এখন থেকে যা করবে নিজের জন্য করবে, শুধু আমাদের জন্য করবে না। এ বাসাতে মানুষই আমরা দুইজন, নিজেকে আমাদের ফ্যামিলির বাইরে কেউ কখনো ভাববে না, বুঝেছো? এখন যাও, দুপুরে রান্নাটা করো। কি রান্না করব? ফ্রিজে দেখো গরুর মাংস আছে, খিচুড়ি আর গরুর মাংস রান্না করো। এটা তোমার বৌমনির পছন্দের। মেহেদি, আমি শুভকে কল করছি, দুপুরে লাঞ্চ করে তবেই বাসায় যাস। মেয়েটা ঘাড় নেড়ে চলে গেল। কলি অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। মেয়েটাই জিজ্ঞেস করলো, তুমি জানলে কি করে গরুর মাংস আর খিচুড়ি আমার ফেভারিট? আপনার আম্মুর মেয়ে। কিন্তু আম্মুর নাম্বার তুমি কিভাবে পেলে? আর আম্মুর সাথে তোমার যোগাযোগ হলো বা কি করে? সব মেহেদি জোগাড় করে দিয়েছে। আপনার আম্মু কান্নাকাটি করছিল, আপনি বাসা থেকে চলে আসার পর ও গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে। তারপর আপনার আম্মুর নম্বরটা জোগাড় করে দিয়েছে। আমি কল করে সবটা বলেছি। উনি আমাদের জন্য মন ভরে দোয়া করেছেন, জানেনই তো ম্যাডাম। আর আমার তাতে একটা কথাও মনে হচ্ছে। কি? কি আর হবে, নিজেকে জামাই জামাই লাগছে। সত্যি তাহলে আপনাদের বাড়িতে জামাই হয়ে গেলাম আমি, তার উপর ম্যাডামের জামাই। কেন ভাবলে কোনো সমস্যা আছে? তুমি তো আমার জামাই। না, আমার মতো একটা ছেলেকে কেউ জামাই হিসেবে মেনে নেবে, তাই না? এগুলো ফালতু কথা বলো না তো। আমার কথা তো সবসময় আপনার কাছে ফালতুই মনে হয়। আপনার মনে হয় আমি আজে বাজে কথাই বলি। তবে নয় তো কি, যেটা ঠিক সেটাই বলছি। সেটা পরে দেখা যাবে। এখন বলুন, কেমন লাগছে আপনার? নাকি হসপিটালে ভর্তি করতে হবে আপনাকে? আমাকে আর কখনো ম্যাডাম বলে ডাকবে না। আমার ভালো লাগে না তোমার মুখে ম্যাডাম শুনতে, ঈশান। কেন? ম্যাডাম শব্দটা তো খারাপ নয়। তাছাড়া আপনি তো আমার ম্যাডামই। সবাই আপনাকে ম্যাডাম ডাকে, আমি ডাকলেই দোষ কোথায়? সেটা জানি না, তবে তুমি ডাকবে না, আমার ভালো লাগে না শুনতে। দুপুর অবধি সবাই আড্ডা দিল। তারপর লাঞ্চের সময় হতেই সবাই একসাথে খেলো। ঈশানের বন্ধুরা চলে যেতেই কলিও রুমে আসে। মেয়েটা সেই থেকে বসে আছে, শরীর খারাপ করছে কিনা কে জানে। ঈশান কলির গালে মুখে হাত দিতে গেলে কলি কেমন যেন একটু বিরক্তি প্রকাশ করলো। তখন ঈশান বলতে শুরু করলো, ঠিক আছে, টাচ করব না। এখন বলুন, কেমন লাগছে আপনার? ঈশান ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর রুমে আসলে খেয়াল করলো মেয়েটা চোখ বন্ধ করে নিয়েছে, হয়তো খারাপ লাগছে। এমন করে কয়েকটা দিন কেটে গেল। এরই মাঝে ঈশান কলিকে বাসা থেকে বের হতে দেয়নি, কারণ এরকম একটা ঘটনার পরে ঈশান চাইছে না কলিকে বাসা থেকে বের হতে দিতে। তাতে মেয়েটার উপর আর কোনো বাজে প্রভাব পড়বে না। ওকে আর কারো কথা শুনতে দিতে চাইছে না ঈশান। মেয়েটা বাসায় বসে আছে, সেখানেই না হয় থাক। ওর এখন থেকে বাসার মধ্যে সীমাবদ্ধ থাক, তারপর না হয় এখান থেকে অন্য কোথাও চলে যাবে। কিন্তু সেটা কলি বলবে তবেই, তার আগেই ঈশান এখান থেকে কোথাও যাবে না। মনে হয় না কলি এই বাসায় যতটা মানিয়ে নিতে পেরেছে অন্য কোথাও তেমন মানিয়ে নিতে পারবে। ঈশানের কেন জানি নিজেকে বড্ড বেশি স্বার্থপর হতে ইচ্ছে করছে, কারণ ঈশান দিন দিন মেয়েটার কর্মকাণ্ডে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাহলে কি এই দুর্বল হওয়াটা পরবর্তীতে ওর জন্য খারাপ হবে? কিন্তু তাতেও ভাবতে চাইছে না। ওর ইচ্ছে করছে মেয়েটাকে জোর করে নিজের কাছে রেখে দিতে। এই প্রথম মনে হচ্ছে কাউকে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে। তারপরেও ঈশান পারছে না। এমন করে একটা মাস পার হয়েছে, আর এরই মাঝে ঈশান কলির সম্পর্ক আগের মতোই রয়ে গেছে। খেয়াল করে প্রায়ই কলি এখন ঘুমের মাঝে ওর কাছে আসে আর জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপরও ওদের মাঝে কোনো সম্পর্ক তেমন করে নেই, যেটা থেকে ঈশান বুঝতে পারবে কলি ওকে ভালোবাসে। তবে যাই হোক, কলির ছোট্ট ছোট্ট পাগলামিগুলো শুনে ভালো লাগে ঈশানের। ঈশান বাইরে বাইরে ঘুরে বেড়াতো, এখন মেয়েটার জন্য সবসময় বাসাতেই থাকে। ঈশানের প্রথমে আনইজি ফিল হলেও এখন ভাবতে শুরু করেছে এই মেয়েটা ওর বউ।
তাই লজ্জা না পেয়ে মেয়েটার সাথে সময় কাটানোটাই বেটার। তাতে দুজন দুজনকে ভালোভাবে জানতে পারবে। কলি উঠে দেখলো ঈশানের বুকে ঘুমিয়ে আছে। কেমন যেন লজ্জা লাগলো। প্রতিদিন সকালে যখন মেয়েটার ঘুম ভাঙে উঠে দেখে পিচিটাকে জড়িয়ে ধরে রেখেছে। কলি লজ্জা পেয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। একটু বাদেই যখন ঈশান বুকের উপর কিছু অনুভব না করে আশেপাশে হাতড়ে দেখলো কলি নেই। গেল কোথায় মেয়েটা? ভেবেছিল আবার একটু কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরবে। ঈশানের প্রতিনিয়ত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমানো। ঈশান উঠে বসে কলিকে আশেপাশে পেল না। বুঝতে পারল বেলকনির দরজা খোলা। ঈশান গিয়ে দরজায় দাঁড়াতেই খেয়াল করলো কাল মেয়েটার শাড়ি পরেছিল, এখন অবধি শাড়িটাই পরে আছে। দক্ষিণা বাতাসে মেয়েটার সাদা ধবধবে পেটের উপর থেকে শাড়ি কিছুটা অংশ বারবার সরে গিয়ে উন্মুক্ত কোমরটা দেখা যাচ্ছে। ঈশান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। ইচ্ছে করলো মেয়েটাকে ছুঁয়ে দিতে। ছেলেটা আর নিজেকে দমিয়ে রাখলো না। আলতো করে পিছন থেকে মেয়েটাকে জড়িয়ে ধরল। চুলের বাজে নাক ডুবিয়ে দিয়ে ঘাড়ে একটা কিস করে দিতেই কলি মেয়েটা কেমন যেন চমকে গেল। ঈশান কিছু বলার আগেই কলি ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, কি হয়েছে জান? ঈশানের পাগলামিটা যেন দিন দিন বেড়ে গেছে। ঈশান কলিকে তুমি করে বলে এখন, আর যখন তখন এমন করে নিজে থেকে জড়িয়ে ধরে। প্রথম কয়েকটা দিন ঠিকঠাক গেলেও কলির এখন কেন জানি এগুলো অভ্যস্ত হতে আরম্ভ করেছে। কিন্তু হঠাৎ এরকম কিছু হওয়াতে কলি চমকে গেছে। মেয়েটা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশান জানে না কেন এমন করছে। ওকে ছাড়িয়ে নিল। তারপরও বলতে আরম্ভ করলো, তোমার কি হয়েছে বলো তো? এরকম দূরে থাকার চেষ্টা করছো কেন? আমি তো জোর করে তোমার সাথে এমন কিছু করছি না যেটাতে তুমি সায় দিতে পারবে না, তাতেই এরকম অবহেলা করো। না মানে আসলে মানেটা কি না? মানেটা হচ্ছে তুমি এগুলোর জন্য প্রস্তুতি নাও, তাই তো? হঠাৎ করে এগুলো তোমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমার থেকে দূরে যেহেতু তুমি থাকতে চাইছো, তাহলে এখন থেকে আমাদের মাঝে দূরত্বটা এত বেশি হবে যেটা তোমাকে বড্ড বেশি পোড়াবে। আমি আর জোর করে তোমার কাছে আসবো না। প্রতিনিয়ত তুমি আমাকে ইগনোর করতে চাও। তাহলে বিয়ে করার আগে মনে ছিল না যে আমার সাথে তুমি থাকতে পারবে না? বারবার বলেছিলাম একটা বকাটে ছেলের সাথে তুমি থাকতে পারবে না। আমি সেটা খুব ভালো করে জানি। সবার সামনে তো খুব বড় গলায় বলেছিলে, তুমি আমাকে স্বামী হিসেবে মানতে শুরু করেছো। এখন কি হলো তোমার? এসব কথা সেই শুধু বলাই যায়, কিন্তু মানতে পারা এত সহজ নয়। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। কলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঈশান বাসার বাইরে চলে আসলো। আসার সময় কাজের মেয়েটাকে বলে আসলো কলির খেয়াল রাখতে। ঈশান সারাদিন বাইরে বেড়ালো, আর কলি একটা বারও ওকে কল করেনি। ঈশানের রাগটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। সন্ধ্যার মুখে ছেলেটা বাসায় ফিরে দেখলো কলি শুয়ে আছে। ঈশান মেয়েটার গালে কপালে হাত দিল, কিন্তু না, ঠিক আছে। ঈশান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপটা নিয়ে বসলো, কাজ করতে শুরু করলো। একটু পর কাজের মেয়েটা এসে ওদের কফি দিয়ে গেলে ঈশান কফি খেতে শুরু করলো। কলি ঈশানকে কিছু বলছেও না। রাগ তো নিশ্চয়ই ছেলেটা করেছে, কারণ মেয়েটা সকাল থেকে ওকে কল করেনি। এত ভালোবাসার বড় যে ইগনোর করছে। ঈশান চায় না তাকে জোর করে কাছে টেনে নিতে। রাতে কোনো রকম খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়ল। ঈশান আজকে উল্টো দিকে ফিরে শুয়েছে। কলি কেমন যেন হাঁসফাঁস করছে। ঈশান সেটা বুঝতে পারল, তারপরও ওর দিকে ফিরল না। সকালবেলা কলি আর ঈশানকে পাশে পেল না। কলি প্রতিদিন ঈশানের আগে ওঠে, কিন্তু আজকে ঈশান নিজে থেকেই উঠল। পুরো বাসাটা খুঁজে দেখলো, তারপরও যখন ছেলেটাকে না পেল তখন কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়া কোথায় গেছে? উনি তো আরও আগেই বেরিয়ে গেছেন। কেন বৌমনি, আপনাকে বলে যায়নি? কই না তো। তাহলে মনে হয় আপনি ঘুমিয়েছিলেন বলে কিছু বলে যায়নি। বৌমনি, আপনি বসুন, চা বা কফি কিছু খাবেন? আমাকে বলুন, আমি বানিয়ে দিচ্ছি। কলি সকালে খাওয়া দাওয়া করলো, কিন্তু ঈশান আর বাসায় ফিরল না। ফোন করলেও ছেলেটা রিসিভ করছে না। বিরক্ত লাগছে। এই ছেলেটা কখন যে কী করে না।
ওকে কেন জানি এখন ইগনোর করতে শুরু করেছে। এমন করে একটা সপ্তাহ কেটে গেল। ঈশানের এমন ইগনোরটা কলি মানতে পারছে না। তখন বড্ড বেশি রাগ হচ্ছিল ছেলেটাকে কেন ইগনোর করছে ভেবেই। যখন কলি ঈশানের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় তার আগেই একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে গেল। ঈশান সেদিন বাসায় ফিরল হাতে আর কপালে ক্ষত নিয়ে। কাজের মেয়েটা দরজা খুলে দিতেই ঈশান গিয়ে রুমের এক সাইডে বেডে শুয়ে পড়ল। ঈশানের এইরূপ অবস্থা দেখে এক নিমেষের জন্য বুকের ভিতরটা ধক করে উঠল মেয়েটার। কিছু বলতে যাবে তার আগেই ঈশান শুয়ে পড়লে উল্টো পাশ ফিরে। এবার কলি এসে বলতে লাগলো, ঈশান, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কপালে এরকম একটা ব্যান্ডেজ কেন তোমার? না ম্যাডাম, আমি ঠিক আছি। আপনাকে এত উত্তেজিত হতে হবে না। উত্তেজিত হবে না মানে? তোমার এই অবস্থা, তুমি বলছো আমি উত্তেজিত হব না? ঈশান, আমাকে বলো শোনো, তোমার এই অবস্থা কেন? তোমাকে এই অবস্থায় দেখে তো আমার মোটেও ভালো লাগছে না। তোমার শরীর খারাপ লাগছে? আমাকে বলো। ঈশান কোনো কথা বলল না, চুপচাপ করে শুয়ে রইল। কলি হাজারটা কথা বলার চেষ্টা করেও পারল না। তারপর ঈশানের পাশে বসে একটা হাত জড়িয়ে ধরে হাতের উল্টো পিঠে চুমু দিল। ঈশান বুঝতে পারল মেয়েটা কেঁদে ফেলেছে। ঈশান উঠে ওর চোখ জোড়া মুছে দিয়ে বলতে শুরু করলো, কান্না মোটেও করবেন না। আপনার কান্নাকাটি আমার ভালো লাগে না। আপনি জানেন না, খামোকা এগুলো মাথাটা গরম করিয়ে দেবেন না। এমনিতেই আপনার এই কয়েকদিনের কার্যক্রমে আমার বড্ড বেশি খারাপ লাগছে। তারপরও আবার এখন কান্না করে কি বোঝাতে চাইছেন? কথাগুলো বলতেই এবার কলি ওকে জাপটে জড়িয়ে ধরল, বুকের মধ্যে মুখ গুজে দিল। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় যখন কলি কান্না থামাচ্ছিল না, তাই মেয়েটাকে বুকের সাথে আলতো করে চেপে ধরল। কলি ওর বুকের মধ্যে একটা কিস করে ফেলল। সাথে সাথে ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল। এই মেয়েটার এরকম অবাঞ্ছিত স্পর্শগুলো তখন ঈশানকে একদম পাগল করে দেয়। আধা ঘন্টা পর যখন মেয়েটাকে ছাড়লো তখন দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। কলির এরকম কর্মকাণ্ডে ঈশান বড্ড বেশি অবাক হলো। মেয়েটা ওর কাছে আসলে হুটাটি ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে রাতে ওকে জড়িয়ে ধরে। সন্ধ্যা অবধি কলি ঘুমিয়ে রইল। ঈশান বিকেলে উঠে একটু হাঁটাহাঁটি করলো। এরপর ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইল। যখন বুঝতে পারলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে ঘুরবে তার আগেই কলি ওকে জড়িয়ে ধরল। ঈশান কলিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। মেয়েটা ওর পিঠে মাথা রেখে বলতে আরম্ভ করলো, শোনো, তুমি আমার উপরে রাগ করে বলছো তাই না? রাগ করো না, আমার ভালো লাগছে না, শোনো প্লিজ। ঈশান কোনো কথা বলল না। ছেলেটা খালি দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে এরকম কাজ করে। ওর এই উদম শরীরটাকে দেখে কলির নেশায় পড়ে যায়, কিন্তু আজকে সামনে থেকে দেখলো না। তারপর ওকে জড়িয়ে ধরে রাখলো। 5 মিনিট বাদে ঈশান ওকে ছাড়িয়ে নিল। তারপর রুমে চলে আসলো। ঈশান ফ্রেশ হয়ে ল্যাপটপে কাজ করতে শুরু করলো। ঈশানের কর্মকাণ্ডে কলি অবাক হচ্ছে। এই প্রথম ছেলেটা ওকে ইগনোর করছে, যেটা ওর মানতে কষ্ট হচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে ঈশান এসে এক সাইডে শুয়ে পড়তেই কলি হাঁসফাঁস করতে লাগলো। তারপরও ঈশান কিছু বলছে না দেখে কলি নিজেই উঠে বসে বলতে শুরু করলো, তোর এমন করে ঘুমানো যায় নাকি? তুমি বড্ড বড় ফাজিল ঈশান, একেবারে বেরসিক, কিছু বোঝোই না। একটু বোঝার চেষ্টা করো না আমাকে। আমি কিছু বোঝার চেষ্টা করি না, আর বুঝতেও চাই না। বুঝে কি হবে? সেই তো আবার দিন শেষে আমাকে ইগনোর সহ্য করতে হবে। আর যাই হোক, আপনার ইগনোরটা সহ্য করতে চাইছি না। তুমি এগুলো কেন বলছো? আমি কি ইচ্ছে করে এমনটা করেছি নাকি? আমি তো শরীরটা আপনার, মন মানসিকতাও আপনার, তাহলে আপনি করেননি এটা বলতে চাইছেন? অন্য কেউ আপনাকে দিয়ে করিয়েছে। এসব না বলে ঘুমান, আর আমাকেও ঘুমাতে দেন। আমার এমন করে ঘুম আসবে না। তুমি আমার দিকে ফিরে আমাকে একটু। আমি কিছু করতে পারবো না। আপনি ঘুমানোর চেষ্টা করুন, ঘুম না আসলে বসে থাকুন। এবার কিন্তু আমার খারাপ লাগবে। এসে তুমি খুব ভালো করেই জানো আমার ঘুম না আসলে আমি ঠিক থাকতে পারি না। আমার মাথা ঘুরে কেমন যেন লাগে। ঘুরলে ঘুরবে, এখনো তো ঘোরারই সময়। ঈশানের কথার কারণে কলি লজ্জা পেল, তাই চুপ করে রইল। তারপর ঈশানের টি শার্ট খামচে ধরে নিজের দিকে ফেরানোর চেষ্টা করতেই ঈশান কলির দিকে ফিরল আর রাগী চোখে তাকিয়ে বলতে শুরু করলো, কি হলো? এভাবে টানাটানি করতেছেন কেন? ছাড়েন, নিজেও একটু ঘুমান, আমাকেও ঘুমাতে দেন। আমাকে জড়িয়ে ধরো, মাথায় হাত বুলিয়ে দাও। তুমি জড়িয়ে না ধরলে
আমার ঘুম আসবে না, তুমি জানো না। ইগনোর কেন করতেছো আমাকে? ভালো লাগতেছে না আমার এগুলো ঈশান। তাহলে কি ভালো লাগবে আপনার? আমার আদর চাই ঈশান, তোমার ভালোবাসা। কি চাই সেইটাই তো আমি বুঝতে পারছি না। তুমি কিছুই বোঝো না ঈশান। তোমার অবহেলাগুলো আমাকে পোড়াচ্ছে। আমার মেনে নিতে কষ্ট হচ্ছে আমার স্বামী আমাকে ইগনোর করছে। আমাকে এত ভালোবাসে, সে আমাকে ইগনোর করে চলছে। এসব আমি কি করে মানবো? আমার ভালো লাগছে না ঈশান, প্লিজ। আপনার ভালো লাগার জন্য আমাকে কি করতে হবে সেটা তো বলুন। তুমি কিছুই বোঝো না ঈশান। আমার এত লাগবে, তোমার ভালোবাসা আমার চাই। আমার ভালো লাগছে না কিছুই। এর থেকে বেশি ভালো কিভাবে বাঁচতে হয় আমি তো জানি না। তোমার জানা থাকলে আমাকে বলো, আমি চেষ্টা করব। তুমি কি কিছুই বোঝো না? তোমার ইগনোরটা আমি নিতে পারছি না। ঈশান, আমাকে একটু ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসো না, আদর করো না। আমি তোমাকে চাই ঈশান, তুমি কি বুঝতে পারছো না? তোমার তোমার দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছে। প্লিজ আমার সাথে এরকম করো না। তাহলে আমি কি করব সেটা তো বলে দিন। এবার কিন্তু আমি কেঁদে ফেলবো ঈশান। তুমি তুমি খুব ভালো করে জানো আমি এগুলো মানতে পারি না। আর তুমি এসব কথা বলতেছো কেন? তুমি বোঝো না একজন স্ত্রী তার স্বামীর কাছে কি চায়? আমিও তেমনই চাই। তুমি আমাকে ভালোবাসতে কেন পারো না? কাছে টেনে নিয়ে একটু আদর করো না আমাকে। তোমাকে বলতে পারছি না, তুমি আমাকে দূরে সরাচ্ছ। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি দূরে গেলে আমার ভয় লাগে। আমি তোমার সাথেই থাকতে চাই। এসে তুমি সবসময় আমাকে ভালোবাসবে। আমি এত কিছু জানতে চাই না। আপনাকে ভালোবাসার জন্য আমাকে কি করতে হবে সেটা তো বলবেন। কি করতে হবে মানে তুমি বুঝতে পারছো না? আমাকে আদর করবে, আমার আমার বাচ্চা চাই। সহজ কথাই বুঝতে পারো না? আমি তোমার আদর চাই, ভালোবাসা পেতে চাই। কথা কেন ঘোরাচ্ছ? ঈশান, আমাকে কষ্ট দেওয়ার জন্য এইসব বলছো না তো? এখন এখন আমার আদর চাই, তুমি আমাকে আদর করবে ব্যাস। কিন্তু আমি তো আদর করতে পারি না, এগুলো ভালো লাগে না। তাছাড়া আমি জোর করে কিছু করতে চাই না, বললেই। ধ্যাৎ, তোমার সাথে ঘুমানোই যাবে না। তুমি আমাকে একটু ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে এইসব কথা বলতে না। কালে আমাকে রাগিয়ে দাও, তোমার সাথে ঘুমাবোই না, জানো? কলি কথাগুলো বলে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। চোখের পানি ফেলছে মেয়েটা। এত ভালো করে বোঝানোর পরও ছেলেটা ওকে বুঝতেই চাইছে না। কথাগুলো ভেবেই চুপচাপ দাঁড়িয়ে রইল আর চোখের পানি মুছতে লাগলো। কিছুক্ষণ বাদে যখন কলির মনে হলো কেউ পিছনে এসে দাঁড়িয়ে আছে, যখনই ফিরতে যাবে তার আগেই পেটে ছেলেটার স্পর্শ আর ঘাড়ে গলায় নাক ডুবিয়ে দিল। শাড়ি গলিয়ে পেটের উপর দুই হাতে হাত রাখলেই কলি কেঁপে উঠল। ঈশানকে মেয়েটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ঈশান ওর গলায় একটা বাইট করলো। সাথে সাথে কলি চোখ জোড়া বন্ধ করে নিল। দুই হাতে খামচে ধরল ঈশানের হাতগুলো। ইদানিং মেয়েটা ওকে সিরিয়াস করার জন্য মনে হয় শাড়ি পরতে আরম্ভ করেছে। সব সময় মেয়েটা ওর সামনে দিয়ে ঘুরঘুর করে। দুই হাত ভর্তি চুড়ি পরে, যেটা বরাবরই ঈশানের পছন্দ। কলিকে কিছু বুঝে ওঠার আগেই ঈশান মেয়েটার গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ঈশানের হাতের স্পর্শগুলো এত বেশি ও শরীরের বিচরণ করতে লাগলো, যার জন্য কলি কেঁপে উঠছিল। ছাড়ানোর চেষ্টা করেও মেয়েটা পারল না। তার আগেই ঈশান আরও বেশি গভীরভাবে স্পর্শ করতে লাগলো। কলি ছটফট করতেই ঈশান ওকে ছেড়ে দিল। মেয়েটা ওর দিকে ঘুরে জড়িয়ে ধরার আগেই ঈশান সরে গেল আর কলি আমতা আমতা করে বলতে শুরু করলো, ঈশান, কি করছো? হয়ে গেল ভালোবাসা। আমি খুব ভালো করেই জানি আপনি আমার স্পর্শগুলো সহ্য করতে পারেন না। সেজন্য হঠাৎ করে কাছে আসলাম, দেখলাম আপনার প্রতিক্রিয়াটা কেমন হয়। আপনি মুখে বললো এসব আমি বিশ্বাস করি না, তাই জোর করে আপনাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছিলাম। আমি জানতাম, তাই অন্য কিছু করলাম না, নিজে থেকেই ছেড়ে দিলাম। ম্যাডাম, বলাটা যতটা সহজ, ভালোবাসাটা মানাটা ততটা সহজ নয়। ঈশান চলে যেতে গেলেই কলি ঈশানের হাত ধরে ফেলল। তারপর ওর কাছে আসতেই ঈশান ওর দিকে ফিরল। কলির সাথে সাথে ঈশানের কাছে এসেই ওর পায়ের উপর পা রেখে উঠে দাঁড়ালো। তারপর ছেলেটার শার্টের কলারটা আঁকড়ে ধরল। ঈশান ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলে কলি ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলালো। ঈশান শান্ত হয়ে গেল। অনেকদিন পরেই কলির ঠোঁটের স্পর্শ পেল। মেয়েটা ওকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ঈশান চেয়েছিল মেয়েটাকে রাগিয়ে দিতে, তাতে হয়তো বা ওর ভালোবাসাটা প্রকাশ করবে। কলি ঠিক তাই করেছে। ঈশান 5 মিনিট যাবৎ মেয়েটাকে কিস করে, তারপর ওকে ছাড়িয়ে নিয়ে কোলে ওঠালো।
কলি ঈশানের গলাটা জড়িয়ে ধরে গালে চুমু দিতে শুরু করলো। রুমে আসতেই ঈশান ড্রিম লাইটটা অন করে দিয়ে কলিকে বিছানায় শুয়ালো। মেয়েটা ওর হাত ধরে টান দিল। টাল সামলাতে না পেরে ঈশানের বুকের উপর পড়ে গেল। কলি ঈশানের মাথাটা বুকে চেপে ধরল। ঈশান ছাড়িয়ে নিয়ে বুকের উপর থেকে আঁচলটা সরালো। একটা কিস করতে মেয়েটা যেন উন্মাদ হয়ে গেল। ওর চুলগুলো খামচে ধরে ঘন ঘন শ্বাস নিল। ঈশান ওকে ছাড়িয়ে দিয়ে পুরো শরীর ভালোবাসাময় স্পর্শ দিতে আরম্ভ করলো। ঈশানের এরকম দগ্ধ আর গরম স্পর্শ পেয়ে কলি যেন পাগল হয়ে যাচ্ছিল। ঈশান কলির শরীর থেকে পুরো শাড়িটাই সরিয়ে দিল আর নিজেও টি শার্টটা খুলে ফেলল। কলির শরীরে চুমু দিতে দিতে যখন নাভির কাছে চলে আসলো, তখন কলির নাভিটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছিল, যেটা আগে কখনো খেয়াল করেনি। ঈশান সেদিকেই তাকিয়ে রইল। কলি চোখ জোড়া খুলতেই ঈশানের পেটে নাক টোপালো। নাভিতে কয়েকটা কিস করতেই মেয়েটার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সবটা সংবরণ করার চেষ্টা করলো। ঈশান আজকে উন্মাদ হয়ে গেছে, ছেলেটা ওকে শেষ করে ছাড়বে। কলি ঈশানের চুলগুলো শক্ত করে খামচে ধরে রেখেছে। ঈশান বুঝতে পারল মেয়েটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। ঈশান আর দেরি করলো না। দুজনের শরীরে একটা চাদর জড়িয়ে ভালোবাসে মুড়িয়ে দিতে লাগলো ওর ম্যাডাম বউকে। কলির চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কলি বুকের সাথে চেপে ধরল ঈশানকে। বড্ড বেশি ভালো লাগছে আজকে এই আদরের স্পর্শগুলো। কান্নাটা যদিও কষ্টের নয়, আনন্দের, তবুও এই কান্নাটা রোজ রোজ করতে চাই কলি। ঈশানকে বুকের সাথে চেপে ধরে মেয়েটা শুয়ে আছে। ঈশান এতক্ষণে ঘুমিয়ে গেছে। আজকে কলির ঘুম আসছে না, কারণ ছেলেটা আজকে ওর বুকে ঘুমিয়ে আছে। এতক্ষণে কিছুক্ষণ যাবৎ কলি ঈশানের চুলগুলোতে হাত বোলানো, তারপর একটা সময় নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে যখন উঠল বুঝতে পারল দুজনকে শক্ত করে জড়িয়ে রেখেছে। মেয়েটা ঈশানের বুকের মধ্যে গুটিসুটি পেরে শুয়ে আছে। প্রতিদিন সকালে এগুলোই দেখতে হয়। ঈশান সেটা খুব ভালো করেই জানে। তাছাড়া মেয়েটা নিজে থেকেই এরকম কর্মকাণ্ড করে যাতে মেয়েটার বুকে ঘুমালেও এখন নিজেই ওর বুকে ঘুমিয়ে আছে। ঈশান মুচকি হাসল, মেয়েটার গালে কপালে চুমু দিল। একটু বাদেই কলির ঘুম ভাঙতেই ঈশান ওকে কোলে উঠিয়ে নেয়। তারপর দুজনে মিলে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মেয়েটাকে ভেজা অবস্থাতে অসম্ভব রকমের মায়াবী লাগছে। তার উপর যেন সৌন্দর্যটা আজকে বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। গোসল শেষ করে দুজন রুমে আসে। তারপর রেডি হয়ে নিচে আসলে দেখে ওদের খাবার রেডি হয়ে গেছে। দুজনে খেয়ে নিল। এমন করে বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন ঈশানের প্রতি কলির ভালোবাসাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। প্রতিনিয়ত ওকে ভালোবেসে আদরে আদরে মুড়িয়ে রাখে ছেলেটা। তারপরও কেন জানি কলির মনে হয় ওর ভালোবাসাটা আরও গভীরভাবে চাই, সব সময়ের জন্য চাই। কলির ভয় হয় যদি ঈশান ওর থেকে হারিয়ে যায়, এত বড় একটা পৃথিবীতে ও একলা হয়ে পড়বে। রাতে কলি ঈশানের বুকে মাথা রেখে শুয়ে আছে। ঈশানকে নেশালো চোখে তাকিয়ে থাকতে দেখে কলি বলতে লাগলো, ঈশান, আমরা বেবি নিব না শোনো? হ্যাঁ, অবশ্যই নেব। কেন নেব না? বেবিটা আল্লাহর নেয়ামত, এটা সবাই পায় না। আমি তো তোমাকে আদর করছি, তাই না? আজ বাদে কাল আমরা সুখবরটা পাবই। তুমি এমন করে বলছো কেন? আমার না কিছু ভালো লাগছে না ঈশান। আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো? আব্বু আম্মু থাকতেও তাদের থেকে দূরে থাকতে হচ্ছে। তোমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। এখন তুমিও যদি আমার থেকে হারিয়ে যাও, তাহলে আমার বেঁচে থাকার মতো ইচ্ছাটাই তো আর থাকবে না। আমি যাব তো নাই, তোমাকেও যেতে দেব না। তুমি আমার থেকে কোথাও যাও সেটা দেখে নেব। তুমি কোথাও যাওয়ার আগেই তোমাকে ঠুস করে একটা চুমু খেয়ে নেব, আর তোমাকে এতগুলো বেবির আমু বানিয়ে দেব। কলি হুটহাট করে ঈশানের বুকে একটা চুমু দিল। ছেলেটা চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর কলি বলতে আরম্ভ করলো, আচ্ছা শোনো, তুমি আমাকে আদর করে আর কথা বলো না, কিন্তু হুটহাট করে ঘুমিয়ে পড়ো। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, আমার ভালো লাগে না এমন করলে। তারপর আর কি চাই? তখন তো তুমি লজ্জায় লাল হয়ে যাও, সেটা আমি খুব ভালো করে জানি। নিজেই সবটা করে লজ্জায় ফেলো, এখন বলছো লজ্জায় পড়ে যায়? লজ্জার কথা বলতে ইচ্ছে করে না বলেই তো আমি। তাহলে এখন আর একটু লজ্জায় ফেলি, দেখি কেমন থাকতে পারো।
কথাগুলো বলার সাথে সাথে কলি ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। প্রায় 7-8 মাস পরের ঘটনা। কলি এখন প্রেগনেন্ট, তাও 7 মাসের। যেদিন খবরটা জানতে পেরেছিল সেদিন ঈশানের জীবনে আনন্দে ঝড় বয়ে যাচ্ছিল। কলি কেঁদে ফেলেছিল ঈশানকে জড়িয়ে ধরে। ওরা এত তাড়াতাড়ি খবরটা পেয়ে যাবে, 1 মাসের মাথাতেই জানতে পারে ওর ম্যাডাম বউ মা হবে। ওর সত্যি সত্যি একটা ফুটফুটে নবজাতকের জন্ম দিবে। কথাগুলো ভেবেই কেঁদে ফেলেছিল কলি। ঈশান ওকে জড়িয়ে নিয়ে 1000টা চুমু খেয়েছিল। পেটের উপর মাথা রেখে শোনার চেষ্টা করে ওর বাবুটার গতিবিধি। কলি বেডে আধশোয়া হয়ে বসে আছে, ঈশান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। কলি বারবার ঈশানের দিকে তাকাচ্ছে আর ওকে ডাকতে চাইছে, আর চোখে মেয়েটাকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে ঈশান ওর দিকে ফিরল আর বলতে আরম্ভ করলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে জান? না, আদর আদর পাচ্ছে আমার। তুমি আমার থেকে সবসময় দূরে থাকো, একটু কাছে আসো না, আমার আদর লাগবে চান। ঠিক আছে, বাবুটা হয়ে যাক, তারপর দেখি কত আদর সহ্য করতে পারো। এবার আরো বেশি বেশি আদর করব, দেখি কতদিন ভালোবাসাটা নিতে পারো। ফালতু কথা বলো না তো, তোমার ভালোবাসা আমি সব সময় নিতে পারবো। এখন আমাকে কিস করো শোনো, আমার ইচ্ছে করছে তোমার আদর পেতে। ঈশান ল্যাপটপটা ফেলে উঠে আসলো, তারপর কলির গালে কপালে চুমু দিল। মেয়েটার এমন পাগলামি ঈশানের বড্ড বেশি ভালো লাগে। আজকাল ওর মায়ায় পড়ে গেছে, যার জন্য ওকে ছাড়া একটা দিনও থাকা ছেলেটার পক্ষে সম্ভব না। দেখতে দেখতেই কলির ডেলিভারির সময় হয়ে আসে। পেইন উঠতেই ঈশান ওকে হসপিটালে নিয়ে যায়। ঈশানের বন্ধুরা ওটির সামনে অপেক্ষা করছে সুখবর পাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর প্রহর শেষ হলো বাচ্চার কান্নার শব্দে। সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান একটা জায়গায় বসে কিছু একটা ভাবতে লাগলো। মেহেদি এসে ওর পাশে বসলো। ডক্টর বেরিয়ে আসলো। ঈশানের সামনে গিয়ে ডক্টর বলতে লাগলো, আপনার মেয়ে বাবু হয়েছে, কোনো টেনশনের কারণ নেই। বাচ্চা আর মা দুজনেই ভালো আছে। বেডে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। ঈশান আল্লাহর দরবারে 1000টা শুকরিয়া আদায় করলো। তারপর 2 ঘন্টা পর কলির জ্ঞান ফিরল। নার্স এসে ঈশানকে বলে গেল, আপনার ওয়াইফ আপনাকে দেখতে চাইছে, আপনি চাইলে দেখা করে আসতে পারেন। ঈশান কলির কেবিনে ঢুকে ওর পাশে বসে তারপর একটা হাত নিজের হাতের মুঠে নিয়ে চুমু দিয়ে বলতে আরম্ভ করলো, আমার জানটা এখন ঠিক আছে তো? কলির কথাতে ঈশান পাশে থাকা একটা ছোট্ট দোলনার মধ্যে থেকে পিচিটাকে নিয়ে কলির পাশে রাখলো। কলি মেয়ের মুখে 1000টা চুমু দিল। কেমন ছোট্ট ছোট্ট হাত, মুখ, নাকগুলো দেখে ঈশানের খুশিতে মনটা ভরে যাচ্ছে। চোখে পানি চলে আসলো। এটা ওর বাচ্চা। কথাগুলো ভেবেই ঈশান মেয়েটাকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণ বাদে মেয়ে কেঁদে উঠতেই ঈশান ওকে মায়ের পাশে শুয়ে দিল, আর কলি ওর বাচ্চাকে থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। একটু বাদেই পিচির কান্না থামতেই সবাই এসে আস্তে আস্তে দেখা করলো। কলির মন খারাপ দেখে ঈশান বুঝতে পারল যে ওর আব্বু আম্মুর জন্য মন খারাপ। ঈশান মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কলি তখন নিজেই বলতে শুরু করলো, একদম ঠিক আছে, কিন্তু আমার বাবু কোথায় ঈশান? জানো ঈশান, আজকে আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে এই মুহূর্তে যদি ওরা আমার পাশে থাকতো, পৃথিবীর সবচেয়ে বেশি সুখী নিজেকে মনে হতো। আজকে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। তোমাকে ভালোবেসে তোমার অংশটা আমার মাঝে এসেছিল। এবার সে পৃথিবীর আলো দেখেছে। তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আমি, তোমাদের হারাতে চাই না ঈশান। এইসব কথা রাখো, এখন চুপ করে থাকো আর ঘুমানোর চেষ্টা করো। বাবু ঘুমিয়েছে, তুমিও ঘুমাও চান। তোমাদের বাসায় নিয়ে যাই, তারপরে এগুলো নিয়ে ভাবা যাবে। কলি চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান বুঝতে পারল মেয়েটার চোখে মুখে খারাপ লাগা ফুটে উঠেছে। 3 দিনের মাথায় কলিকে বাসায় নিয়ে আসা হলো। ঈশান দুজনের সবসময় খেয়াল রাখলো। বাবুকে খাওয়ানো থেকে শুরু করে দুজনের যাবতীয় খেয়াল রাখলো। কলি বাবুর ফিডিংসটা ঠিক মতো করাতে পারে না, ঈশান ওকে সাহায্য করে। কলির বারবার মনে হয় ওর আম্মু যদি এখন সাথে থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো। আব্বুর কারণে আম্মু কথা বলতে পারে না। কয়েকটা দিন ঈশান ভদ্রমহিলার সাথে যোগাযোগ রাখলেও পরবর্তীতে কলির আব্বুর জন্য আর রাখতে পারেনি। ভদ্রমহিলাকে ঈশান কল করে বিষয়টা জানিয়েছে ওদের বাবু হয়েছে। মানুষটা ওদের মন ভরে দোয়া করেছে।
ঈশান চাইছিল কলির পরিবারের সাথে ওর যোগাযোগটা আবার করে দিতে, কিন্তু কি করবে ভেবে পাচ্ছিল না। এরই মাঝে ঈশান কলির আপুর সাথে কয়েকবার দেখা করতে গেল, কিন্তু লোকটা ওর সাথে দেখা করলো না। একটা মাস এমন করেই কেটে গেল। বাচ্চাটা এখন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। ঈশান ভাবছে দিন দিন কলির মনটা খারাপ হচ্ছে, ওর প্রভাব যেন ওদের মেয়ের উপর না পড়ে। কলি বারবার হয়তো ঈশানকে বলতে চায় ওর ফ্যামিলিটাকে ফিরিয়ে দিতে। ঈশান ভেবেছে যে করেই হোক কলির সাথে ওর পরিবারের সখ্যতা তৈরি করবে। অনেক ভেবে চিনতে ঈশান ওদের নিয়ে বেরোলো। কলি প্রথমে ভাবলো ঈশান ওদেরকে নিয়ে হয়তো ঘুরতে যাচ্ছে, কিন্তু কলির বাসার সামনে এসে গাড়িটা দাঁড় করাতেই কলি অবাক হয়ে গেল। ঈশানকে কিছু বলতে যাবে তার আগেই কলি ওর হাত ধরে টেনে বের করলো। বাবুকে নিজের কোলে নিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই দরজা খুলে দিল কেউ। ওদের দুজনকে একসাথে দেখে কলির আম্মু কেঁদে ফেলল। কলি গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরল, আর কলির আম্মু ওর সারা মুখে চুমু দিল। তারপর একটা পর্যায়ে বলতে শুরু করলো, তুই জানিস আমি তোদের জন্য কত অপেক্ষা করেছি? এতবার বলার পরও তোর আব্বু তোদের বাসায় আনতে দিল না। আমার কত বেশি খারাপ লাগছে জানিস? আমি পারছি না আমার কলিজার টুকরাকে ছাড়া থাকতে। তুই এখন থেকে আমার কাছেই থাকবি। কলির আম্মু কথাগুলো বলে পিচ্চি বাচ্চাটাকে কোলে নিল। সাথে সাথে পিচ্চিটা কেঁদে উঠল। কলির আব্বু নিচে আসলো আর বলতে আরম্ভ করলো, সাইলা, কে এসেছে? তুমি কাদের সাথে কথা বলছো? কলির আম্মু এবার ভিতরে গেল। দুজনে দরজায় দাঁড়িয়েছে। বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, দেখ তো এটা কে হতে পারে ভেবে বল তো একটু। কলির আব্বু কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কিছু বলতে যাবে তার আগেই কলি আর ঈশান ভিতরের দিকে আসলো। কলি আব্বুকে দেখে বলল, আব্বু। কলিকে দেখে ভদ্রলোকের রাগী চোখে তাকিয়ে রইল। বুঝতে পেরে ঈশান ওনার সামনে এসে দুই হাত জোর করে বলতে আরম্ভ করলো, আঙ্কেল প্লিজ রাগ করবেন না, ও এমনিতেই মন খারাপ করে আছে। কতদিন যাবৎ আপনাদের কাছে আসতে পারে না। ও তো আপনাদের মেয়ে, আপনারা ওর ওপর আর রাগ করে থাকবেন না। সেদিন যেটা হয়েছিল সেটার জন্য ওকে কেন দায়ী করছেন? এমপির বাজে ছেলেটাই সব কিছুর জন্য দায়ী। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ওরা জানে না। এখন কলির দোষটা না থাকার পরেও ওকে দূরে সরিয়ে দেন কি করে? আপনাদের মেয়ে ভালো থাকবে? প্রথম দিন থেকে নিয়ে শুরু করে কলি বারবার আপনাদের কথাই বলছিল। আপনাদের নাতনির জন্মের সময় আপনারা থাকলে ভালো হতো। আব্বা আম্মু হয়ে যদি মেয়ের সামান্য ভুল ক্ষমা না করেন তাহলে ছেলে মেয়ে কেমন করে ভালো থাকবে? আর ভুল কি বলছি, সেদিন কলির কোনো দোষই ছিল না। কলি কোনো অন্যায় করেনি। দোষ না করার পরেও আপনি ওকে শাস্তি দিয়েছেন, বাসা থেকে বের করে দিয়েছেন। এখন যদি ওকে আপনারা ফিরিয়ে নিতেন তাহলে আপনাদের মেয়েটা ভালো থাকবে। আমাদের একটা বাচ্চা হয়েছে। মেয়ে হওয়ার পর থেকে কলি আপনাদের কথা রোজই বলে, বারবার কান্নাকাটি করে। আমি কি বলে বোঝাবো জানি না। তারপর আজকে আপনাদের নাতনিকে নিয়ে আমরা এসেছি। আঙ্কেল, আপনার নাতনির দিকে তাকিয়ে হলেও ওকে শেষবারের মতো মাফ করে দিন। আব্বু, আমার দোষ কি এটাই ছিল যে আমি তোমার কথা না শুনে চাকরিতে জয়েন করেছিলাম? তারপরে আমার সাথে এরকম কিছু হয়েছিল যেটা কপালে আছে সেটা বাসায় বসে থাকলেও তো হবে। আপু, আমাদের তাড়িয়ে দিয়ে তোমরা কি ভালো থাকতে পারবে? তোমাদের না জানিয়ে আমি ওকে বিয়ে করেছি, এর জন্য হয়তো তুমি রাগ করে আছো, কিন্তু সেই দিন তুমি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার পর আমার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। তখন ঈশান আমাকে আগলে নিয়েছিল, আমাকে বাঁচিয়েছে, আমার সম্মানটাকে বাঁচিয়েছে। তোমরা হয়তো ভাবো ও বখাটে, কিন্তু ও মনের দিক থেকে কতটা ভালো তোমরা সেটা জানোই না। আপু, আমি বলছি তোমরা আমাদের মাফ না করতে পারো, অথচ আমাদের বাচ্চাটাকে একটু আদর করো। ও তো কোনো অন্যায় করেনি, ও নানা নানির আদর চায়। ও বড্ড একা, ওর আব্বু আম্মুকে ছাড়া ওর পাশে কেউ নেই। যদি এইভাবে ওর থেকে মুখ ফিরিয়ে নাও, ও কি করে ভালো থাকবে? আমি কাকে বলবো আব্বু আম্মু আমাকে সহ্য করতে পারে না? কথাগুলো বলেই ফুপিয়ে কেঁদে উঠল কলি। ভদ্রলোক এখনও বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে বাচ্চাটা কেঁদে উঠতেই কলির আব্বু ওর আম্মুর হাত থেকে বাচ্চাটাকে নিয়ে মুখে চুমু দিল। পিচিটার কান্না থেমে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে কলির পরিবারটাকে বুঝতে পেরেছে। এবার আব্বু এক হাতে কলিকে ডাকতেই কলি এগিয়ে গেল, আব্বুকে জড়িয়ে ধরল।
আর মাথায় চুমো দিল। তখন কলি বলতে আরম্ভ করলো, আমি জানতাম তুমি আমার উপরে রাগ করে থাকতে পারবে না। কষ্ট কেন দিলে? তোমাদের মুখ ফিরিয়ে নেওয়াতে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। যদি সত্যি ওরকম কিছু করে ফেলতাম, আমাকে কোথায় পেতে? একমাত্র মেয়েকে হারিয়ে ভালো থাকতে পারতে বলো? আমি বারবার চাইছিলাম তুমি আমার কাছে আসো, এসে নিজের থেকে কথা বললে তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিতাম। ঈশান এসে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, বলেছে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, তারপরও তোমাকে আগের মতোই আমরা যেন ভালোবাসি। আরও বলেছে যেন তোমাদেরকে আমরা ফিরিয়ে নিই। ঈশান ভেবেছে কলি আব্বু আম্মুকে ছাড়া ভালো নেই, তাই কিছু একটা বলে যদি কলির আব্বুকে বোঝানো যায়। কলি ছলো ছলো নয়নে ঈশানের দিকে তাকালো। মাথা নিচু করে আছে দেখে কলি কিছু বলল না। কিছুক্ষণ বাদে আব্বু বাচ্চাটার দিকে নিয়ে সোফায় বসলো, তারপর হাজারবার আদর করতে লাগলো। একটু বাদে কলির আম্মু ওদের বাচ্চাটা নিয়ে ঈশান সেখানে দাঁড়িয়ে আছে দেখে কলির আব্বু বলতে আরম্ভ করলো, জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, এইদিকে আসো। ঈশান কথাগুলো শুনে এবার গিয়ে কলির আব্বুর সামনাসামনি দাঁড়াতে কলির আব্বু ওকে বসার জন্য ইশারা করলো। ঈশান গিয়ে ভদ্রলোকের একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলতে আরম্ভ করলো, না জেনে না শুনে সেই দিন অনেক বড় অন্যায় করেছিলাম তোমাদের সাথে। তুমি আমার মেয়েটাকে আগলে রেখেছো, সেটাই অনেক বড়। আমার মেয়েটা বেঁচে গেছে আর বেঁচে আছে। সারা জীবন আমার মেয়েটাকে এভাবে আগলে রেখেও তোমাদের উপর আর কোনো রাগ করে নেই। এখন থেকে তোমরা এ বাসাতেই থাকতে পারো। আঙ্কেল, আপনি ওকে মেনে নিয়েছেন, ওকে আবার মাফ করে দিয়েছেন, সেটাই অনেক। আমরা পৃথিবীর সবচেয়ে হ্যাপি। বিশেষ করে কলিকে আমি ওর পরিবারটা ফিরিয়ে দিতে পেরেছি, সেজন্য ভালো লাগছে আজকে। কলি আমার সাথে ভালো থাকবে, তারপরও সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমাকে কখনো বুঝতেই দেয়নি আমি পৃথিবীতে পুরো একাই এতিম ছেলে। কিসের এতিম তুমি জামাই? আর কখনো এইভাবে বলবে না। এইসব কিন্তু শুনলে তোমার খবর আছে। আর শোনো, এখন থেকে তোমার কেউ নেই এসব বলবে না। কলি তোমার স্ত্রী, আমরা তার পরিবার। ওর যেমন আব্বু আম্মু তেমনি তোমারও আব্বু আম্মু। এখন থেকে আমাদের আব্বু আম্মু বলে ডাকবে, কেমন? ঈশানের এটা ভেবে ভালো লাগছে কলির আব্বু ওদেরকে মেনে নিতে পেরেছে। রাগ করে নেই ভদ্রলোক। কিছুক্ষণ যাবৎ দুজনেই ওরা কলির আব্বু আম্মুর সাথে কথা বলে। তারপর কলির রুমে আসলো। রুমটা সেই আগের মতোই আছে। প্রায় 2 বছর কেটে গেছে। কলির আব্বু ওদের পিচিটাকে রেখে দিয়েছে। কলি এই সুযোগে ঈশানের কাছে আসার চেষ্টা করলো। এবার কলি ঈশানের দিকে ফিরল, দেখলো কলি ওর কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈশান মেয়েটার হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর কোমরের 2 হাতে জড়িয়ে ধরতেই কলি ওর বুকের উপর হাত রাখলো। কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো আর কানের কাছে ফিসফিস করে বলল, আজকে তোমাকে বড্ড হাতুড়ি লাগছে জান। শ্বশুরবাড়িতে আসলাম, একটু জামাইকে সময় দিতে পারো তাই না? এই উপলক্ষে তো আমাকে একটু আদর দিতেই পারো, সেটা না করে দূরে দূরে কেন থাকতে চাইছো? ঈশান, আমি আর তাড়াতাড়ি কোনো বাবু চাইছি না। মেয়েকে আগে মানুষ করি, তারপর না হয় অন্যটার কথা ভাবা যাবে। সেটা ঠিক আছে, আমি তো তোমাকে জোর করছি না, তবে বউকে কাছে পেতে চাইছি। এতগুলো দিন তুমি আমার থেকে দূরে ছিলে, আমার কি তোমার আদর ভালোবাসার ইচ্ছা করে না জান? আমি কি তোমাকে ভালোবাসি না শোনো? কিন্তু আমার আরও কাছ থেকে চাই তোমাকে, যেমনটা আগে পেয়েছি। আমাদের বাবু আসার আগে তুমি আমার কাছে যেমন করে আসে ঠিক তেমন করে চাইছো না? কলি লজ্জায় আড়ষ্ট হলো। ঈশানের বুকে মুখ লুকিয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশানের বুকের 2 পাশে হাত রাখলো। মেয়েটার চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর ঠোঁট জোড়া দখলে নিল। কলিও আর এক মুহূর্ত দেরি করলো না। ছেলেটার টি-শার্টের কলারটা আঁকড়ে ধরলো, রেসপন্স করতে লাগলো। একটা সময় ঈশান ওকে ছেড়ে দেয়, তারপর ঘাড়ে আর গলায় অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। কলি থাকতে না পেরে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরে। ঈশান কলির আঁচলটা সরিয়ে দেয় বুকের উপর, কয়েকটা কিস করে ফেলে। তাতেই যেন মেয়েটা উন্মাদ হয়ে গেল আর জোরে জোরে শ্বাস দিতে আরম্ভ করলো। ঈশান মেয়েটাকে কোলে উঠিয়ে নিল। এই যে ভাইয়া আর আপুরা, আপনাদের আর কিছু দেখার দরকার নেই। এরপর যেটা হচ্ছে ওদের মাঝে থাক। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে, অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।